আমরা একজনের বাড়ি আর একজনের পুরায় দেই, এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয়। এবং সরকার চায় চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায়। এই যে দেশ যেখানে একজন নোবেল লরিয়েট বসে আছে দেশের প্রধান হয়ে, সারা পৃথিবী দেখছে, তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি অমানুষ। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফ্যাসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফেক বেশি খারাপ? এরা হইলো মুনাফেক। কারণ এরা এখন বলতেছে কি করব, আমরা স্বাধীনতা রক্ষা করব। কোন স্বাধীনতা? তাদের স্বাধীনতা হলো 47 আর 24। তারা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71-এর নামটাই বলে নাই। ওই ফজলুর রহমানদের মতো হতবাগারা যখন জীবনে রিস্ক নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানব না, তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান। যারা মুক্তিযুদ্ধ মানে না, পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না, তখন হুশ ফিরছে। এখন একদম আইসা ঠিক 160 ডিগ্রি ঘুরে বলতেছে না না, আমরা যে দল করব সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাও তাদের মুখের কথা, মনের কথা না। কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে, সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়, সিরিয়া বানাইতে চায়, এই দেশটাকে গণতন্ত্রহীন একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায়। এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা তা হতে দিতে পারি না। আমি খুব ক্লিয়ার বলতেছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে একটা ভোটের জন্য, যখন এই ভোটের কথা বলা হয়, এই যে ইউনূস সাহেব, ওনাকে এত শ্রদ্ধা করি, ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায়। কত রং বেরঙ্গের কথা তিনি বলেন, কত সংস্কার। এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। ইউনূস সাহেব এই ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙ্গের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না, উনি ক্ষমতা। আমি বলতাম যে ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু, ওনার ক্ষমতার প্রতি লোভ নাই। কিন্তু এখন দেখতেছে ক্ষমতার রাজ সিংহাসনে বসা, দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পথে তিনি এগোচ্ছেন। আমি জানি না কি হবে এই দেশে, তবে আমি এই দেশটাকে একটা কথা বলি, ওই যে 2500 বছর আগে জমি জানে, আপনিও জানেন, কথাটা রূপ করতেই বলে মানুষে। 2500 বছর আগে আলেকজান্ডার এসে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। আমি ইউনূস সাহেবকে সেই গণায় ফেলতে চাই না, কিন্তু ইউনূস সাহেব কালকে ওই যে আলোচনার পরে, সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার পরে উনি যে ব্রিফের দিকে জিনিসটাকে নিয়ে গেলেন, উনি যে এইটাকে যেভাবে উনি বিবৃত করলেন সবার আলোচনাকে, আমার মনে হইল যে প্রাইমারি স্কুলের ছাত্ররা গেছিল তার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে, তাদের প্রত্যেকের হাতে 2টা করে চকলেট ধরায় দিয়ে হাসতে হাসতে আইসা পড়ছে, আর উনি উনার মতো করিয়া তাদের কথাবার্তাকে উনি বিশ্লেষণ করছেন। এই দেশে যা হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, কত চালাকি হচ্ছে দেখেন। 3জন ছেলে আছে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি কি কি আছে ছেলেদের, সবকিছু তারা করে। তারা সমস্ত সচিবালয় দখল করে রাখছে। মন্ত্রী রুম, উপদেষ্টার রুম বলেন, সচিবের রুম বলেন, যেখানে যেখানে কাজ হয় সেই রুম বলেন, পিডব্লিউডির অফিস বলেন, যা আছে সব তারা দখল করে সচিবালয়ে। এবং তাদের পিছনে আছে ওই কালো শক্তির লোকেরা। কালো শক্তি আমি বললাম কারণ ওই কালো শক্তি ইউনিভার্সিটি দখল করছে, ওই কালো শক্তি হসপিটাল দখল করছে, ওই কালো শক্তি ব্যাংক দখল করছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে, ওই কালো শক্তি ইলেকট্রনিক্স মিডিয়া গুলা বেশিরভাগ দখল করে নিছে। ওই কালো শক্তি সচিবালয়ে তাদের লাইনের লোকজনকে আইনা বসাইছে। এদেরকে দিয়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই মন্ত্রী ছাত্র নেতারা টাকা পয়সা অর্থবিত্ত কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য তো সেই পথ দেখছি। এখন এখানে বৈশা বৈশা তারা দল করবে। এই যে সারা দেশের মানুষ বলতেছে যে এখানে কিংস পার্টি করা যাবে না, যদি দল করো তাহলে দল থেকে পদত্যাগ করো,
সেই পদত্যাগ দিয়ে যে কত রং বেরঙ্গের কথা এবং নাটক হইতেছে, ঘৃণা হয়তো এইসব ছেলে পেলে। বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই। হ্যাঁ, 2 দিন আগে পরিচয় ছিল না, প্রত্যেকে আসছে আল্লাহ জানে। আফগানিস্তানে একজন শাসক ছিল, ডাকাত, মরু ডাকাত, তার নাম ছিল বাচ্চা ইসাকাও। তাও আফগানিস্তানের মধ্যে 2 বছর তাকে সহ্য করতে হয়েছে। সরি, আজকে আমি বলতে চাই 5ই আগস্টের আন্দোলনের পিছনে যে কালো শক্তি ছিল, কালো শক্তির মনে যে মুনাফিকি ছিল, সেই মুনাফিকি বহিঃপ্রকাশে আজকে বাংলাদেশে ঘটছে। এবং জনাব ইউনূস সাহেবের মতো একজন নোবেল লরিয়েট, আমার বাঙালি মুসলমানের একজন শ্রেষ্ঠ সন্তান, যাকে আমি মনে করতাম এবং করি, উনি এইটার সঙ্গে তাল মিলাইতেছে। এটা খুব, কি বলবো, আমি এই দেশটা যুদ্ধ করে আমরা বানাইছি, আমাদের পূর্বপুরুষরা বানাইছে। সেখানে আমি একজন 23 বছরের যুবক ছিলাম। আমার দেশ কিভাবে চলবে, কে শাসন করবে, কিভাবে, কোন দল এই দেশের দায়িত্ব পালন করবে, কোন দল বিরোধী দলে বসবে, অথবা আমরা কিভাবে আমাদের অর্থনীতি, রাজনীতি চালাবো, এটা আমরাই নির্ধারণ করব। তবে হ্যাঁ, আমরা তো আর পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, আমরা তো মঙ্গল গ্রহে বসবাস করি না। পৃথিবীর সঙ্গে আমাদের যে সম্পর্কের ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা যদি সঠিকভাবে ডিল করতে না পারি, পৃথিবী যদি মনে করে আমরা একটা পাগল ছাগলদের দেশ, অমানুষদের দেশ, আমরা একটা, কি বলবো, আমরা একটা সন্ত্রাসী জঙ্গিদের দেশ, আমরা একজনের বাড়ি আর একজনের পুরায় দেই, এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয়, এবং সরকার চায় চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায়। এই যে দেশ, যেখানে একজন নোবেল লরিয়েট বসে আছে দেশের প্রধান হয়ে, সারা পৃথিবী দেখছে, তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি অমানুষ, আমরা বুঝি অসভ্য, আমরা বুঝি এই পৃথিবীর যোগ্য নই। কাজেই একটা ভালো বাড়ির পাশে যদি আপনি সারাদিন ঝগড়া করেন, বস্তির মানুষের মতো ঝগড়া করেন, তাহলে যাদের শক্তি আছে তারা বলতেই পারে যে এইসব ঝগড়া টগড়া যারা করে এদেরকে তোমরা কন্ট্রোল করো। আমরা সারা জীবন শুধু ঝগড়া করব? 5ই আগস্টে আন্দোলনে আমরা 1,500 লোকের রক্ত দিলাম, 30,000 লোক আহত হইলে, যেভাবে বলা হচ্ছে আমি সেই সংখ্যাটাই বললাম। আমরা এত রক্তের সাগর সৃষ্টি করলাম, হাসিনার মতো ফেসিস্টই বললাম আমি, বলে তাকে তাড়ায় দিলাম, আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই করে তাড়ায় দিলাম। আমরা এখন কি করছি? মানুষ দেখছে না যারা কিছুতেই মানুষ না, এরা আসলেই মানুষ না। আমরা নিজের দেশ নিজে চালাইতে পারি না, আমরা নিজের ভাইকে নিজে হত্যা করি, আমরা নিজের ভাইয়ের বাড়ি আমরা নিজের আগুন দিয়া পুড়ি, শুধু সাময়িক একটা রাজনৈতিক স্বার্থের জন্য। আমরা সবাই মিথ্যা কথা বলি, যখন যে ক্ষমতায় যাই কেউ সারাদিন একটা সত্য কথা বলি না যারা নেতা হই। কাজে পৃথিবী আমাদের উপর তো আক্রমণ করবে, আমাদের উপর তো প্রভাব বিস্তার করবে। আমার বাড়িতে যে কাজের মানুষ থাকে, তাকে তো আমি দিনে রাইতে সারাদিন অর্ডার দেয়, কর এটা করো, এটা কি করো, সেটা তাকে ধমক দিবই আমি। কিন্তু যদি আমি জ্ঞানে গুণে, শিক্ষায় দীক্ষায়, ত্যাগে তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো রিসার্চ করতে পারতো, আমার চিটাগাং যদি বেঙ্গালুরের মতো আইটিতে নাম করতে পারতো, আমার দেশ যদি ইন্ডিয়ার, আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করতে পারতো, তাহলে তো তারা আমাদেরকে দাদা রাখতো। এখন চাউল খাই তাদের, ডাল খাই তাদের, তেল খাই তাদের, সব আনি তাদের কাছ থেকে, চিকিৎসা করতে দৌড় দেই তাদের কাছে। আমার কথাটা খুব শুনেন, আমি দেখাই আমাকে, আপনি এই যে দেখেন আমার 2টা যন্ত্র আছে, এই যে দেখেন। এখন কিন্তু আমি কিছু শুনি না, এইটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি, এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যাইতে পারতেছি না মাদ্রাজ। কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফজলুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল, আমি কি করব? বাংলাদেশের চিকিৎসা নাই,
আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে এটার চিকিৎসা নাই, আমার কানের চিকিৎসা নাই, কিন্তু আমি মাদ্রাজ যেতে পারতেছি না। আজকে 6 মাস যাব, আমার যাওয়ার কথা ছিল আগস্ট মাসে। আমি মাদ্রাজ যাইতে, কারণ গেলেই আমারে বলবো যে ফজলুর রহমান তো ইন্ডিয়ার দালাল, তা তোমার দেশে চিকিৎসা নাই কেন? যে কানের ভালো চিকিৎসা করতে পারে যে কয়েকজন, যে প্রাণগোপাল দত্ত একজন শ্রেষ্ঠ চিকিৎসক, সে যে কোথায় গেছে তাকে খুঁজেই পাই না। এই যে দেশ, আপনার ডাক্তারি কানের চিকিৎসা, তার মধ্যে আমার চোখে 15টা ইঞ্জেকশন দিছে এই চোখে। এটা গিয়ে আমার দিতে হয়েছে SS পলের কাছে, শাহ আলমের কাছে যান, শাহ আলম স্কোয়ারে আছে SS পল। আমাকে আমার সমস্ত বন্ধুরা পায়ে ধরে বলে, ফজলু ভাই চোখের চিকিৎসা আপনি বাংলাদেশে করেন না, অন্ধ হয়ে দেবেন। তা আমরা চোখের চিকিৎসা করতে পারি না, কানের চিকিৎসা করতে পারি না, লেখাপড়া করলে মারামারি করি, আমরা ব্যবসা নাই, বাণিজ্য নাই, চুরি চুট্টামি করি, আমাদেরকে মানুষ কেন এত সম্মান করবে? তা আমরা তো একজন মানুষকে আনছিলাম সম্মান করার জন্য, যিনি এত উঁচু, জনাব ইউনূস সাহেব, যিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের একজন। উনি কি দেখাইতেছেন? উনি কি দেখাইতেছেন? এদেশে কোন সরকার আছে, আইন আছে, আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে? আমি তো সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, কিচ্ছু নাই। এটা লাইফের রিস্ক নেয়া, জীবনের রিস্ক নেয়া। এখন থেকে যেদিন থেকে কোর্টটা সৃষ্টি হয়েছে, এই আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল, এইবার আমি প্রথম এটা বিরোধিতা করছি। যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই কোর্টে যে সরকার পরাজিত হয়েছে, সে যেই হোক, তার বিচার হইতে পারে না। আমি প্রথম বাংলাদেশে কইছি, শূন্য রাখেন একটু। 2, যিনি ওই সময় যাদের পক্ষে ডিফেন্সে ছিলেন, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের পক্ষে, মানে যুদ্ধ অভিযোগে যারা তাদের পক্ষে ছিলেন, তিনি আজকে প্রসিকিউটর হয়ে বসছেন। আমি খুব সাংঘাতিক ভাবে বলছি, উনার যদি কোন ধরনের মোরাল কারেজ থাকে, উনার পদত্যাগ করা উচিত, উনার হওয়াই উচিত। উনি বলতো যে না, আমি তো ওনাদের পক্ষে ছিলাম, এইভাবে কাজে আমি এটাতে যাব না, কিন্তু উনি গেছেন। এবং উনি থাকলে পরে কোনো কারণে আশা করা যায় না যে রাগ অনুরাগ অথবা বিরাগের বশবর্তী না হইয়া বিচারটা হইয়া যাইবে, এটা মনে করি। কারণ উনি প্রসিকিউটর। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। উনার মনে সব সময় থাকবে, আমি যাদের পক্ষে ছিলাম তাদের অনেকেরই ফাঁসি হয়েছিল। এই কথা উনি তো মানুষ, উনি বলতে পারবেন না। কাজে উনার মরাল যদি সেই রকম থাকে, উনার উচিত হইল বলা যে না রে ভাই, আমার দিচ্ছেন, আমি খুব সম্মানিত হয়েছি, কিন্তু আমি এই জায়গাতে রিজাইন করলাম। আমি, সে ভালো মানুষ, তার সাথে আমার সম্পর্ক ভালো, আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে দোষ দেই না, কিন্তু উনার এই জায়গাতে যাওয়া ঠিক হয় নাই। কাজে এই বিচারটা কেমন হবে, এটার একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। কথাটা বুঝছেন? আমি একটা কথা বলছিলাম এই কারণে যে আমাকে কত থ্রেট শুনতে হয়েছে। আপনি মনে করছেন আপনি এইভাবেই বেঁচে যাবেন, কেন শুনেন? আমি কিন্তু কোর্ট থেকে যখন আমি সবাই দেখে সারা দিন আমি ব্যস্ত থাকি, জুনিয়রদের কেস আমি কিন্তু করে দিই। আমি ব্যস্ত, নিজের কেস তো করি। আমি আসতেছি লোনের মধ্যে, জাস্টিস সাহেবদের যে পাহারা দেয় যে পুলিশরা, সেই পুলিশ এসে একজন দৌড়ায় আমারে ধরছে, ধরে আমার হাঁটুর মাঝে ধরছে এইভাবে। স্যার, আপনারা দেখলেই মনে হয় আপনি বুঝে দেশের মানুষ। যাও, আমাকে যা কোয়ার বড় করে কোয়ার কইছে। আমি কেন রে ভাই কান্দো কেন? সেই চিৎকার করে কাঁদতেছিল। সে একজন SI, সাব ইন্সপেক্টর। কেন কাঁদতেছেন কেন আপনি? বললো স্যার, আপনারা তো আইন করেন, আমরা তো মানুষ না, আমরা তো পুলিশ। আমাদের মা ও নাই, বাপও নাই, আমাদের মা বাপের কোনো সন্তানও নাই। আমার একটা ছোট ভাই ছিল, সে SI। এই আন্দোলনে সে কিন্তু কাউকে কোনো গুলিও করে নাই, বাঁশ দিয়ে পিটায় নাই, লাঠি দিয়ে পিটায় নাই। শুধু পোশাকটা গায়ে ছিল বলে তাকে যারা হত্যা করছে পিটায়া। আমার মা কিন্তু সারাদিন কানতে কানতে অন্ধ হয়ে যেতেছে, কিন্তু মা ভয় পায় কইতেও পারে না যে আমার ছেলেটাকে কারা মারলো, এটার একটা বিচার চাই।
তাইলে আমরা কি মানুষ না স্যার? পুলিশ হয়েছে বলেই কি আমরা মানুষ না? আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না আমি? আমার ভাই যদি গুলি করে থাকে তাইলে আমার ভাইয়ের নামে তো একটা কেস হয় নাই, তারা পিটায় মারলো, আচ্ছা বিচারটা নাই বা করলেন। একজন মন্ত্রী কত যাইতেছে, সবার বাড়িতে বাড়িতে যাইতেছে যারা মারা গেছে, একটা লোক গিয়া সরকার থেকে আমার মারে একটা শান্তি দিয়া কইছে আচ্ছা তোমার ছেলে মারা গেছে। আমি পুলিশদেরকে দেখলে আমি নিজে অপরাধ প্রবণতায় ভুগি, আরে এরাও তো মানুষ। ইয়েস, আমার কথাটা খুব বোঝাচ্ছে, আমরা তো মনে হচ্ছে পুলিশ মরছে, কুত্তা মরছে, কিন্তু এরা মানুষ না, এরা আমাদের, এরা কোনো মায়ের সন্তান না, এদের জন্য কোনো মা কাঁদে না? বলেন আপনারা, বলেন। এই একটু আগে আপনারা এখানে বসার 10 মিনিট আগে দুইজন সিনিয়র সেক্রেটারি আইছে, আমি নাম বলবো না, এদেরকে ধরে নিয়ে যাবে, এদের নামে 2টা কেস হয়েছে। সিনিয়র সেক্রেটারি রিটায়ার্ড, তাদের নামে কেস হয়েছে ঢাকার একটা থানায়।